তোফায়েল আহমদ উত্থানটা ছিল নাটকীয়, কিন্তু তিনি চলে গেলেন একেবারে বলা যায় যে নীরবে নিভৃতে। তো এইটা, তো তিনি তো রাজনীতিতে অনেকটাই ব্রাত্য হয়ে পড়েছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থাতেই, যেহেতু তার তার ব্যাপারে শেখ হাসিনা দলের সভাপতি তাকে নিয়ে অস্বস্তি ছিল, তোফায়েল আহমদকে নিয়ে তার মধ্যে অস্বস্তি ছিল। এবং তিনি জানতেন যে তোফায়েল আহমদ একজন ছাত্র নেতা, অনেক আন্দোলন সংগ্রাম করে পাদপ্রদীপের আলো এসেছেন, আর হাসিনা এসেছে উত্তরাধিকার সূত্রে। সুতরাং একটা অস্বস্তি তার মধ্যে ছিল, হাসিনার মধ্যে। তো শেষ দিকে মনে হয়েছে যে আওয়ামী লীগ এমন একটা দল, যে দলে আসলে ভিন্ন মত অ্যাকোমোডেট করার সংস্কৃতিটা গড়ে ওঠেনি। এবং শুরু থেকেই আমরা দেখেছি যারাই শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বন্দ্বে গেছেন বা ভিন্ন মত অবলম্বন করেছেন, তাদেরকে দল ছাড়তে হয়েছে। তো তোফায়েল আহমদ মাটি কামড়ে পড়েছিলেন, দল ছাড়েননি, কিন্তু দলের মধ্যে তার অবস্থানটা খুব নাজুক হয়ে পড়েছিল। এটা তুলনা করা যায় অনেকটা তাজউদ্দিন আহমদের সঙ্গে। তাজউদ্দিন আহমদ যেমন অনেক ব্যাপারেই তার ভিন্ন মত ছিল, এবং মুক্তিযুদ্ধে তার ভূমিকার কারণে তাকে নিয়েও শেখ মুজিবের এক ধরনের অস্বস্তি ছিল, কারণ শেখ মুজিব অনুপস্থিত ছিলেন। তো তার মধ্যে এক ধরনের অস্বস্তি, এক ধরনের ঈর্ষা কাজ করে থাকতে পারে। তো ফলে যেটা হয়েছে, তাজউদ্দিনও আস্তে আস্তে ব্রাত্য হয়ে যান দলের মধ্যে, এবং এক পর্যায়ে তাকে মন্ত্রিসভা থেকেই বেশ বলবো যে অপমানজনক ভাবেই বিদায় নিতে হয়। তোফায়েল আহমদের ব্যাপারটা অনেকটা ওই রকমই। 1/11 সময় তার যে ভূমিকা ছিল, দলের মধ্যে যে সংস্কার আন্দোলনটা ছিল, সেটার কারণে তিনি শেখ হাসিনার রোষানলে পড়েন। এবং এরপরে শেখ হাসিনা তাকে এবং তার মতন আর যারা ছিলেন এই তথাকথিত সংস্কার মন্ত্রী, তাদেরকে নিয়ে শেখ হাসিনা একটা কথা বলতেন যে আমি ফরগিভ করব, কিন্তু ফরগেট করব না। তো তিনি ফরগেট করেন নাই, এবং তোফায়েল আহমদ দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন, প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তো তিনি সেই পদ হারান এবং পরে একটা নাম কাবার্তে উপদেষ্টা হিসেবে থেকে যান। তাকে রাখা হয় যে উপদেষ্টার কোনো সাংগঠনিক মূল্য নাই। তো এই ছিল অবস্থা। এবং প্রথম দিকে তাকে 2009 সালের পরে তাকে মন্ত্রিসভায়ও নেওয়া হয়নি। পরে আওয়ামী লীগ একটু তার এই মন্ত্রিসভা নিয়ে একটু নানান ঝামেলায় পড়েছিল, তখন বাধ্য হয়ে 2009 সংসদের একটা শেষ দিকে এসে তাকে মন্ত্রিসভায় নেওয়া হয়, এবং পরে আরেক মেয়াদে তিনি ছিলেন মন্ত্রী, তারপরে আবার তাকে বাদ দেওয়া হয়। তো বলা যায় যে অনেকটা এইভাবে যে তিনি শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছিলেন। কিন্তু তোফায়েল আহমদের মধ্যে হয়তো কোনো দুর্বলতা থেকে থাকতে পারে, যার কারণে তিনি মাটি কামড়ে পড়েছিলেন। তিনি দল ছেড়ে যান নাই বা বিদ্রোহ করার সাহস পান নাই। সেই নৈতিক মনোবল হয়তো তার কাছে ছিল না, অথবা দলের যে অগন্তি নেতাকর্মী আছে তাদের সামনে তিনি যে শেখ হাসিনার চেয়েও একজন ভালো নেতা, এটা সম্ভবত তিনি প্রমাণ করতে পারেননি। তো বাইরে থেকে আমরা যেটা দেখি যে তোফায়েল আহমদের যে ক্যারিয়ার, রাজনৈতিক ক্যারিয়ার, তার ধারে কাছে আর অন্যরা কেউ ছিল না। কিন্তু ভেতরে ভেতরে তো অনেক কিছু আমরা জানি না। আর এই ক্ষমতার রাজনীতিতে অনেক কিছু ম্যাটার করে। সেখানে শেখ হাসিনার কাছে তোফায়েল আহমদ হেরে গিয়েছে। ধরেন আমাদের এখানে একটা আঞ্চলিক স্বায়ত্ত শাসনের জন্য একটা আন্দোলন হয়েছিল, আমরা যেটাকে 6 দফা আন্দোলন বলি। আঞ্চলিক স্বায়ত্ত শাসনের আন্দোলন কিন্তু আমাদের এখানে 1948 সাল থেকে হয়ে আসছে বিভিন্ন সময়ে। কিন্তু 1966 সালে এসে 6 দফার মধ্যে আমরা একটা ক্রিস্টালাইজড ফর্ম পাই,
এবং আন্দোলনটা তুঙ্গে উঠে। তারপরে যেটা হয়, একটা ক্র্যাকডাউন হয়। শেখ মুজিব সহ আওয়ামী লীগের সব নেতাদেরকে জেলে পোড়া হয়। ওই সময় এখানে কিছু, কিছু রাজনৈতিকবিদকে আমরা দেখেছি যারা আ পিকিংপন্থী রাজনীতি করতেন। তারা ওই সময়ে আইয়ুব খানের সহযোগী হতে আমরা দেখেছি এবং তাদের তেমন কোনো ভূমিকা ছিল না। তারা প্রচারই করতেন যে ৬ দফা হলো সিআইএর জন্য এবং তারা মনে করতেন চীন যেহেতু আইয়ুব খানের বন্ধু, সুতরাং আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করার দরকার নাই। এবং এদের নেতৃত্বে ছিলেন মৌলানা ভাসানী। আমার কি আশ্চর্য, এই মৌলানা ভাসানী ১৯৬৮ সালের ৬ই ডিসেম্বর ঢাকায় সরকার বিরোধী হরতালটি ডেকে এই আন্দোলনের সূত্রপাত ঘটান এবং বলা যায় যে একটা স্ফুলিঙ্গ থেকে একটা বিরাট অগ্নিকাণ্ড সৃষ্টি হলো। এরপরই শুরু হয়ে গেল এবং তার ধারাবাহিকতায় ১৯৬৯ সালের জানুয়ারিতে তৈরি হলো ১১ দফা কর্মসূচি। তো সেভাবে বলা যায় যে মৌলানা ভাসানী এই আন্দোলনটি শুরু করেছিলেন। কিন্তু ওই সময়ে তোফায়েল আহমদ ছিলেন ডাকসুর ভিপি। কিন্তু একদিনই তো তিনি ডাকসুর ভিপি হন নাই। তিনি ঢাকায় এসে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন সম্ভবত ১৯৬৪ সালে। তারপরে উনি সয়েল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করেন ১৯৬৬ সালে। ওই সময় তিনি ইকবাল হল ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ছিলেন। তারপরে ৬৬ সালে তিনি ইকবাল হল ছাত্র সংসদের ভিপি হলেন। ওই সময় ডাকসুর ভিপি জিওস হতো বিভিন্ন হলের কোটা থেকে। তো ১৯৬৮ সালে যে ডাকসুতে ভিপি হওয়ার দৌড়ে ছিল ইকবাল হল। ইকবাল হলের কোটা থেকে হবে। এখন যেটা সার্জেন্ট জহুরুল হল। আর জিএস হওয়ার কথা জিন্নাহ হল থেকে, যেটি এখন সূর্য সেন হল। তো ততদিনে কিন্তু তোফায়েল আহমদ, এটা খুব ইন্টারেস্টিং স্টোরি। তোফায়েল আহমদ অলরেডি মাস্টার্স পাস করে ফেলেছেন, তার ছাত্রত্ব আর নাই। এটা তিনি সাক্ষাৎকারে আমাকে বলেছেন, নাহলে আমি জানতাম না। যে তিনি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ওসমান গনির সঙ্গে দেখা করলেন। দেখা করে বললেন যে আমি তো ডাকসুর ভিপি হতে চাই, এবার ইকবাল হলের কোটা এবং আমিই হব, কিন্তু আমি তো আর ছাত্র না। তখন ওসমান গনি তাকে সাহায্য করেছেন লাইব্রেরি সায়েন্স ডিপার্টমেন্টে তাকে এনরোল করে এবং তিনি তার ছাত্রত্ব বজায় রেখে ভিপি হলেন। অভিযোগ করলে তো নানান করা যায়। আমি তো একজন গবেষক, আমি তো এভিডেন্স ছাড়া কথা বলবো না, আমি তো দলিল দেখতে চাইব। জাতীয় রক্ষী বাহিনী প্রতিষ্ঠা হয় ১৯৭২ সালের ফেব্রুয়ারি। এখানেও একটা হয় যে মুজিব বাহিনী থেকে নাকি লোকজন জাতীয় রক্ষী বাহিনী দেখেছে। এটা পুরো ভুয়া কথা। কিছু লোক যেতে পারে, অল্প, খুবই অল্প, যারা ওই সময় ছাত্রলীগ করতেন, মোটামুটি নেতৃস্থানীয় ঢাকায় এবং বিভিন্ন জেলায়। তাদের বেশিরভাগই ছিলেন বিএলএফ এবং পরবর্তীতে মুজিব বাহিনী। তারা তো কেউ জানে, তারা সবাই যার যার প্রতিষ্ঠানে ফিরে এসেছেন। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ছাত্র বিএলএফ এ গিয়েছিলেন তারা তো কেউ রক্ষী বাহিনী দেয় না, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কন্টিনিউ করেছে। সব জায়গায় তাই। এই যে একটা মিথ্যাচার করে মানুষ, মানে এলিগেশন দেয় না জেনে বুঝে। ওইখানে যেটা কথা হয়েছিল যে মুক্তিযুদ্ধ থেকে যারা ফেরত এসেছে এবং আগে যারা ছিল ইপিআর এর এদেরকে নিয়ে একটা বাহিনী করে, কিন্তু ইপিআর তারা তাদের বাহিনীর যেটাকে বলে শুদ্ধতা রক্ষা করার জন্য খুব বদ্ধপরিকর ছিল, তারা অন্যান্যদেরকে সঙ্গে নেবে না। তো ওই সময়ে বিভিন্ন মুক্তিযোদ্ধাদেরকে এই পিলখানা বিডিআর হেডকোয়ার্টারে আনা হয়েছিল। সেখানে তাদের মধ্যে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায় এবং গোলাগুলি হয় দুই পক্ষে এবং শেখ মুজিব এসে এটা থামান। তারপরে সিদ্ধান্ত হয় যে না, ঠিক আছে, এদেরকে বিডিআর এর মধ্যে না দিয়ে একটা আলাদা বাহিনী করা হবে। সেভাবে জাতীয় রক্ষী বাহিনীটা তৈরি হয়। হ্যাঁ, জাতীয় রক্ষী বাহিনীটা তৈরি করা হলো কেন, এই প্রশ্ন উঠতেই পারে। এই প্রশ্নটা এটা উঠতে পারে, অনেক প্রশ্ন এরকম উঠতে পারে যে বিভিন্ন বাহিনী যখন করা হয় পাবলিকের টাকায়, তারা কাকে সার্ভ করে। জাতীয় রক্ষী বাহিনী করা হয়েছিল যে
শেখ মুজিবের যে রাজনৈতিক সরকার বা তার যে রাজনীতি তার পক্ষে কাজ করার জন্য একটা বাহিনী, এবং এটাকে রাখা হয়েছিল প্রধানমন্ত্রীর সচিবালয়ের অধীনে, এবং এটার অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোঅর্ডিনেশনটা হতো সেটা হতো প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি যিনি ছিলেন রফিকুল্লাহ চৌধুরী, তার মাধ্যমে। রফিকুল্লাহ চৌধুরীর নাম হয়তো আপনারা শুনে থাকতে পারেন, সাবেক সিএসপি কর্মকর্তা, একসময় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন 1958 থেকে 60 সাল ওই সময়ে। তারপরে সিএসএস পরীক্ষা দিয়ে তিনি সিএসপি হন, এবং পরে আমরা তো গণতন্ত্রটা এনেছি টেমস নদীর পার থেকে, বলি ওয়েস্টমিনিস্টার টাইপ ডেমোক্রেসি। তো আমরা তো তাদের মতন সভ্য না, আমরা তো একটা অসভ্য জাতি। তো ফলে যেটা হয়, ওইখানে যেভাবে নেতৃত্বের পরিবর্তন হয়, একটা দল নির্বাচনে খারাপ করলে সাথে সাথে তার নেতৃত্ব বদলে যায়, নতুন নেতা আসে। আমাদের এখানে নেই, আমাদের একটা পরিবারের নেতা চলতেই থাকে। বাপ মা মরলে ছেলে মেয়ে নেতা হয়, তারপর তার নাতিপুতি হবে, এইভাবেই তো হয়ে আসছে। এটা শুধু সেন্টারে না, পেরিফেরিতেও। এমপির ছেলে এমপি হবে, এমপির ভাই এমপি হবে, এমপি মারা গেলে তার বউ এমপি হবে। এটাই তো আমরা সব বিভিন্ন জায়গায় দেখছি। তো এই জিনিসটা হয়ে আসছে। তো শেখ হাসিনা দলের মধ্যে তিনি নেতা হয়েছেন উত্তরাধিকার সূত্রে। তার একটাই কনসিডারেশন ছিল, তিনি শেখ মুজিবের মেয়ে। এর বাইরে তো তার কোনো যোগ্যতা ছিল না। সোহেল আহমদ আন্দোলন থেকে উঠে আসা একজন নেতা, এবং অন্যান্যরাও তাই ছিলেন। তো এখানে তো আওয়ামী লীগটা ওই যে নেতৃত্বের দ্বন্দ্বে ভাগটাগ হয়ে যাবে, এই আশঙ্কা থেকে তারা শেখ হাসিনাকে দলের সভাপতি বানালেন। তিনি ছিলেন ইউনিফাইং ফ্যাক্টর, কিন্তু হয়ে তিনি তার পজিশনটা অ্যাসার্ট করলেন। তিনি দেখলেন, আরে আমি শেখ মুজিবের মেয়ে, তো আমার হাতেই তো সবকিছু, দল তো আমার। এবং তিনি অন্যান্য নেতাদের যারা ছিলেন তাদের ব্যাপারে খুব ঈর্ষাপরায়ণ ছিলেন। তোফায়েল আহমদের ব্যাপারে তো অবশ্যই ছিলেন, যে এই লোক সামনে হাঁটাচলা করলে তিনি অস্বস্তি বোধ করেন, যে তিনি তো অনেক বড় নেতা আমাদের। একসময় তো শেখ হাসিনা ওই শাহ মুয়াজ্জেম, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদের কর্মী ছিলেন যখন তিনি কলেজে পড়তেন, ইউনিভার্সিটিতে পড়তেন। তো সেই জায়গা থেকে তিনি হয়ে গেলেন দলের শীর্ষ নেতা। সুতরাং এটা দ্বন্দ্ব তো ছিল। তো সেই দ্বন্দ্ব থেকে একটা, যেহেতু আমাদের এখানে এই যে ব্যক্তিগত ঈর্ষা, দ্বন্দ্ব, প্রতিহিংসা, এগুলি মানে ব্যাধির মতন একেবারে সংক্রামক। আওয়ামী লীগের মধ্যে এটা আমরা দেখেছি। শেখ হাসিনা যাকে পছন্দ করেন না তাকে একেবারে শেষ করে দেন, আর যাকে পছন্দ করেন তাকে আস্থা গ্রুপ থেকে তুলে আনেন। এই কাজটা তিনি করেছেন যতদিন তিনি 40-45 বছর ধরে দলের নেতৃত্বে তিনি এই কাজটাই করেছেন। তো সুতরাং এক পর্যায়ে এসে যখন দেখা যাচ্ছে যে আপনি যদি মানে নেত্রীর পদলেহন করেন তাহলে ইটস ওকে, কোনো সমস্যা নেই। যদি একটু এদিক সেদিক করেন তাহলে সমস্যা। আমার মনে আছে একবার মাহমুদুর রহমান মান্না আমাকে বলছিলেন, মাহমুদুর রহমান মান্না এক সময় ডাকসাইটের ছাত্র নেতা, ডাকসুর ইতিহাসে পরপর দুবার ভিপি হওয়া একটা অনন্য উদাহরণ, তার আর কেউ এরকম ছিল না। তো তিনি আমাকে বলছিলেন, এবং তিনি চট্টগ্রাম চাকসুরও জেনারেল সেক্রেটারি ছিলেন। তিনি আমাকে বলেছিলেন একসময় তিনি আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন। তো একবার কি একটা ব্যাপারে তিনি একটা মিটিং এ শেখ হাসিনাকে একটু পরামর্শ দিচ্ছিলেন। তখন শেখ হাসিনা খুব মানে উষ্মা প্রকাশ করে তাকে বলেছিলেন, আপনি কি আমার থেকে বেশি বুঝেন? সো মান্না গট দ্য মেসেজ। উনি বুঝছেন যে আগ বাড়িয়ে পরামর্শ দিতে গেলে এটা তিনি ভালোভাবে নেন না। পরামর্শ তিনি মনে করেন, হাসিনা মনে করেন, তিনি যখন যার কাছে খুশি জিজ্ঞেস করবেন, পরামর্শ নিবেন, সেটা গ্রহণ করা না করাটা তার এখতিয়ার। আগ বাড়িয়ে তাকে পরামর্শ দিতে গেলে সমস্যা। কারণ শেখ হাসিনা মনে করতেন তার চাইতে বেশি জ্ঞানী, বুদ্ধিমান, জানা বোঝার লোক আর কেউ নাই, এবং তার চাইতে বড় দেশপ্রেমিক কেউ নাই। তো এই যখন তার মানে নিজের সম্বন্ধে উপলব্ধি, তিনি তো অন্য সবাইকেই ওইভাবেই দেখবেন, এবং তিনি অনেককে প্রতিদ্বন্দ্বী মনে করতেন, যে এরা বুঝি আমার মানে কম্পিটিটর আওয়ামী লীগের নেতৃত্বে। তোফায়েল আহমদকে তিনি প্রতিদ্বন্দ্বী মনে করতেন। আমার সাথে ব্যক্তিগত ইন্টারাকশন যেটুকু হয়েছে, খুব বেশি না,
তবু যেটুকু হয়েছে এবং পরবর্তীতে 'প্রতিনায়ক' বইটি লেখার আগে আমি যখন তার সাক্ষাৎকার নেওয়ার জন্য কয়েকবার তার বাসায় যাই। আমার তাকে মনে হয়েছে তিনি মন খুলে কথা বলেছেন। অনেক জায়গায় আছে তিনি বলেছেন আমাকে। আমি কিন্তু রেকর্ড করেছি তার বক্তব্যগুলি। তিনি কিন্তু বলেন নাই যে রেকর্ড করা যাবে না। তারপরে ২-১ জায়গায় তিনি বলেছেন, "এইটা তুমি লেখো না।" আমি কথা রেখেছি, লিখি নাই। এরকম অনেক কিছু আছে। তারপরে তিনি আমার কাছে খুবই অমায়িক মনে হয়েছে। একবার তো মনে আছে, দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। তিনি আবার পরিবারের সবাইকে নিয়ে খান। এটা আমি আগে জানতাম না। তো আমাকে বলল যে, "তুমি আমার সাথে খাইয়া যাও।" আমি বললাম যে, "না।" কয়, "না, না, না, না খাও। আজকে ইয়ে আছে, উম ভালো খাবার আছে।" তারপর উনি একতরফ থেকে চেঁচিয়ে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, "এই তোমরা পরে খাবা। আমি ওকে নিয়ে আজকে খাবো।" আমাকে তো বুলবুল নামে ডাকতেন। বুলবুলকে নিয়ে খাবো। তারপরে আমাকে নিয়ে উনি ভাত খেলেন। একটা অ্যা এই যে এটা কবুতরের মাংস, খাও। তো আমি তো বহু বছর পরে কবুতরের মাংস গোগ্রাসে খেলাম। এটা ভোলার ইলিশ মাছ, খাও, খাও, খাও। এইটা ভোলার দই, এটাও খাও। এইভাবে। তারপরে আমি চলে আসবো। তখন বনানীতে একটা অফিসে আমি কাজ করি। তিনি বললেন, "কিভাবে যাবে?" আমি বললাম, "অসুবিধা নেই। কিন্তু একটা রিক্সা নিয়ে নিবো ৳২০ লাগবে।" "না, না, না, না।" তারপর উনি গাড়ি দিয়ে তার ড্রাইভারকে দিয়ে আমাকে পাঠায় দিলেন। খুব অমায়িক ছিলেন। প্রায়ই তিনি আমাকে ফোন করতেন। আমার বিভিন্ন বই পড়ে ওখানে বিভিন্ন কথাবার্তা তার প্রসঙ্গে থাকতো। তিনি বলতেন যে, "হ্যাঁ, তুমি এই কথাটা ঠিক লিখেছ। এই কথাটা একটু ব্যাখ্যা করা দরকার ছিল।" উনি আমাকে বলতেন। এইরকম আগ্রহ নিয়ে কথা বলা আমি খুব কম রাজনীতিমধ্যের মধ্যে দেখেছি। আমরা তো মানে একজন লোককে বিচার করি, অ্যা করার সময় অনেক সময় অবিচারও করি। যেমন একটা লোকের মধ্যে অনেক ভালো জিনিস আছে, অনেক খারাপ জিনিস আছে। একটা পর্ব তার খুব ভালো, আরেকটা পর্ব খুব বিতর্কিত। কিন্তু আমরা অনেক সময় বিচারের সময় তার শেষটা দিয়ে বিচার করি। তো ফলে তার একটা খণ্ডিত মূল্যায়ন হয়ে যায়। তোফায়েল আহমদ তোফায়েল আহমদ হয়েছেন ১৯৬৯ সালে এবং ১৯৬৯-৭০ সাল পর্যন্ত তার যে চেহারা আমরা দেখি, এটা অত্যন্ত উজ্জ্বল একটা চরিত্র। একজন সফল ছাত্রনেতা, যিনি জাতীয় নেতার পর্যায়ে চলে গেছেন। তুমুল জনপ্রিয়, তুলনাহীন আমাদের মতন দেশে। তো এইটা হলো একটা। পরবর্তীতে তিনি সরকারের অংশ হয়েছেন এবং নানা কারণে সেই সরকার সমালোচিত হয়েছে, মানুষ ক্ষুব্ধ হয়েছে। সেই ব্যাপারে তার ব্যাপারে অনেকেরই অনেক রিজার্ভেশন থাকতে পারে। আমারও আছে অনেক রিজার্ভেশন। তো কথা হচ্ছে যে আমাদের দেশের রাজনীতিতে এই জিনিসটা আছে। তো আমরা যখন মূল্যায়ন করব তো ভালো কাজটাকে আমরা প্রশংসা করব এবং খারাপ কাজটার সমালোচনা করব। এটাই হওয়া উচিত।